হ্যালো। কি গো, কবে আসবে তুমি? আজ তো পঞ্চমী, আজকেও এলে না। কিভাবে আসবো বলতো? কাল রাতে কল করে বস বললো আর্জেন্টলি সবাইকে আজ অফিসে আসতে হবে। বিশাল একটা প্রজেক্ট এসেছে নাকি, আর আমাকেই লিড করতে হবে, তাই ছুটি ক্যান্সেল। তুমি কি আমার ব্যাপারটা বুঝতে পারছো? আমি বাপিকে কি বলবো? আমি তো চেষ্টা করেছিলাম বল, ফ্লাইটের টিকিটও কেটেছিলাম, বাট আর কতবার বাপিকে এই একই কথা বলবো যে তুমি এবারও কাজে ফেসে গেছো? আমার কথাটা একবারও ভেবেছো তুমি? এবার কি হবে বলো তো? লাস্ট বার তোর বাপিকে একটু বোঝা প্লিজ। আমি নেক্সট টাইম আর মিস করবো না, পাক্কা। এবারেও আমাকে একাই ঘরে বসে পুজো কাটাতে হবে। তোর কি মনে হয় আমার ভালো লাগছে? আমিও তো লাস্ট 3 বছর কলকাতার পুজো দেখিনি, তোকে সামনে থেকে দেখিনি, মায়ের হাতের খাবার খাইনি। আমি খুব হেল্পলেস। আমি জানি না বাপিকে কিভাবে বোঝাবো। তুমি একবার বাপির সাথে কথা বলে নাও, তুমিই বোঝাবে। আচ্ছা আচ্ছা, শোন না, বস কল করছে, মিটিংয়ের টাইম হয়ে গেছে, পরে কথা বলছি। ওকে, রাখছি, বাই। গল্পের ইন্ট্রোটা আজকে একটু বইয়ের প্রচ্ছদের ভূমিকার মতো রাখছি। খানিকটা ওই বইমেলায় বই কেনার আগে চট করে কভার পেজটা উল্টে শর্টের সামাইটা দেখে নেওয়ার মতো। সব সময় যে ভারী ভারী শব্দ দিয়েই গল্পের ইন্ট্রো বলতে হবে তার তো কোনো মানে নেই। তাই সহজ কথায় আজকের গল্পের নায়ক বিতান চাকরি সূত্রে কলকাতা ছেড়ে নিউ ইয়র্কে পাড়ি দিয়েছে সে, কিন্তু তার মন পড়ে রয়েছে এই কলকাতাতেই, ওর পাড়ার দুর্গাপুজোয়, ওর মায়ের হাতের রান্নায়, ওর অপুর কাছে। অপু গল্পের নায়িকা, অন্য ছেলের সঙ্গে বিয়ে নিয়ে তার বাড়িতে কথাবার্তা চলছে, এমনকি আশীর্বাদের দিনও ফিক্সড হয়ে গেছে। কিন্তু ঘটনাচক্রে গল্পের নায়ক এখন 7 সমুদ্র 13 নদী পেরিয়ে সুদূর নিউ ইয়র্কে। কি করবে সে এখন? ঘরে ফেরার টান, এতটা দূরত্ব, সম্পর্কের টানাপোড়েন, এগুলো নিয়েই আমাদের আজকের গল্প। পিয়ালি সাহার কলমে ঘরে ফেরার গান। আজ পঞ্চমী। দেবীপক্ষ শুরু হওয়ার অনেক আগে থেকেই অপু মানে অপূর্ণা আর বিতানের কলকাতার পুজো দেখার প্ল্যান হয়েছে। বিতান এই 3 বছর হলো নিউ ইয়র্কে রয়েছে চাকরি সূত্রে। যাওয়ার পর থেকে একবারও দেশে আসেনি, বা বলা ভালো আসতে পারেনি। আর এদিকে অপুর বাবা মেয়েকে সুপাত্রস্থ করার পর নিয়ে বসে আছেন। রোজই নানান ছেলের সম্বন্ধ নিয়ে আসেন মেয়ের জন্য। অবশেষে বাবার হাত থেকে বাঁচতে বিতানের কথা বাড়িতে জানাতেই হয়। কিন্তু তাতেও কি সুরাহা হলো? অপুর বাপির দাবি যে কটা এনআরআই ছেলে মেয়েদের বিয়ের আশা দিয়ে বিদেশে পাড়ি দিয়েছে সে সব কটা ফ্রড। শেষে এইসব ছেলেরা বিদেশি মেয়ে পটিয়ে তাদেরকেই বিয়ে করে নিজেদের ব্যবস্থা পাকাপাকি করছে বিদেশের মাটিতে। সুতরাং এই বিতানও ওই একই কাজ করবে। শেষমেশ অপুকে একাই থেকে যেতে হবে গোটা জীবন, তাই বিতান ক্যান্সেল। কিন্তু অপু অনেকবার বাপিকে বোঝানোর চেষ্টা করেছে। যখন দেখেছে বাপি রাজি হতে নারাজ, তখন সে তার ব্রহ্মাস্ত্র বের করেছে। টানা 2 দিন না খেয়ে দরজা বন্ধ করে নিজের ঘরে থেকেছে। অবশেষে তার বাবা সম্মতি জানিয়েছে যে বিতানকে দেশে এসে তার সঙ্গে দেখা করে বিয়ের কথা বলে যেতে হবে এবং তার 6 মাসের মধ্যে তাদের বিয়ে করতে হবে। আর এমনটা যদি না হয় তবে তার পছন্দ মতো ছেলেকে বিয়ে করে অপুকে সেটেল করতে হবে। অপুও এই শর্তে রাজি হয়ে গেছে। লাস্ট 2 বছর ধরে এই নিয়ে 3টে অ্যাপয়েন্টমেন্ট মিস করেছে বিতান। বারবার বলেছে ওয়ার্কলোড অনেক, বেশি ছুটি সে পাচ্ছে না। প্রথমবার বলেছিল ক্রিসমাসে সে দেশে আসছে, কিন্তু বসের ওয়াইফ হাসপাতালে ভর্তি হওয়াতে অফিসটা তাকেই সামলাতে হয়েছে। দ্বিতীয়বার আগের বছর পুজোয় আসার কথা ছিল, কিন্তু সেইবার বসের মা মারা যাওয়ায় আবারও অফিসের সব কাজ তার উপরেই চলে এসেছে। সো বাপি এটাই লাস্ট চান্স দিয়েছিল বিতানকে। এবার পুজোয় যদি সে না আসে তাহলে তিনি ধরেই নেবেন বিতান কখনোই অপুকে ভালোবাসেনি, বিয়েও করতে চায় না, তাই এসব অজুহাত দিচ্ছে। অপুও মাঝে মাঝে ভেবেছে সত্যি হয়তো বাপি ঠিকই বলছে, বিতান হয়তো আর কখনো দেশে আসবে না। অপুর সঙ্গে দেখা সংসারের স্বপ্ন সবই হয়তো সে ভুলে গেছে বিদেশে গিয়ে। কিন্তু বিতান তো তাকে বলেছে যে সে এখনো অপুকেই ভালোবাসে। এখনো টানা 2 দিন তাদের কথা না হলে বিতানের মন কেমন করে। ভিডিও কলে অপুর হাসি মুখ না দেখলে বাচ্চাদের মতো বায়না করে। তাহলে সেগুলো কি ভালোবাসা নয়?
কিন্তু এইবার তো বিতান জানতো অপুর কাছে এটাই লাস্ট চান্স, নইলে বাপিকে আর রাজি করানো যাবে না। বাপি তার এক কথার মানুষ। সপ্তমীতে বিতানের আসার কথা তাদের বাড়িতে, কিন্তু সে তো আসতেই পারবে না। এবার কি বলবে সে? কিভাবেই বা এই অবস্থা সামাল দেবে? দুপুরে খাবার টেবিলে বসে নিখিলবাবু মানে অপুর বাপি অপুকে জিজ্ঞেস করলো, কিরে অপু, এই বিতানের ফ্লাইট কটায়? অপু এদিকে চুপ করে মাথা নিচু করে খাবারের প্লেটে আঁকিবুকি কাটছে। কিরে, তোকেই বলছি, শুনতে পাচ্ছিস না? সপ্তমীতে এসে কখন আসবে? বাপি, বল। বলছি আর একটা সুযোগ কি ওকে দেওয়া যায় না? মানে এইবারও সে সেই একই কাজ করলো? প্লিজ বাপি, আর একটা সুযোগ দাও। ও আজ রাতে তোমার সাথে ভিডিও কলে কথা বলে নেবে, পাক্কা। তুই এখনো বুঝলি না, ও তোকে বিয়ে করতেই চায় না অপু। তুই একটা ভুল মানুষকে ভালোবেসেছিস। এই বলে খাবারের থালা ধাক্কা দিয়ে উঠে চলে গেলেন তিনি। খুব রাগ হচ্ছে ওনার নিজের মেয়ের উপর। সে কিভাবে একটা ভুল মানুষকে বিশ্বাস করে গেল? যে ছেলেটা তাকে ভালোই বাসে না, তার জন্য এমন পাগলামির মানে কি? তাকেই কি কিছু একটা করতে হবে? অপু, অপুমা, হ্যাঁ বলো। আজ দুপুরে তোর সঞ্জয় কাকু আর ওর ছেলে সৌরভ আসবে। এখানেই ওরা খাওয়া দাওয়া করবে। তাই আজ বাড়িতেই থাকবি কিন্তু, হ্যাঁ, কোথাও যাবি না। আর হ্যাঁ, একটু সেজে গুজে থাকিস, কেমন? আবার ওরকম আলখাল্লা জামা পরে চলে আসিস না। আচ্ছা। যা যা মা, গিয়ে মায়ের হেল্প কর। কিরে দাঁড়িয়ে রইলি যে? কাল সারা রাত ফোনের দিকে চেয়ে বসে কাটিয়ে দিয়েছে অপু। অনেকগুলো কল করেছিল, SMS করেছিল, কোনোটারই উত্তর পায়নি সে। সারা রাত ঘুম হয়নি তার। বিতান কাল সকালে সেই যে কল কেটেছে আর কল করেনি। সত্যি কি বিতান বিয়ে করতে চায় নাকি? নানান ভাবনা মাথায় ঘুরছে। তার উপরে সৌরভ আসছে। সৌরভকে সে আগে থেকেই চেনে। বাপির কলেজের বন্ধু সঞ্জয় কাকুর ছেলে। অনেকগুলো গেট টুগেদারে সৌরভের সঙ্গে দেখা হয়েছে তার। সৌরভ অপুর থেকে বছর 4 বড় হবে। ছেলেটা বেশ ভালো, লম্বা, রোগা, ফর্সা, খড়গপুর IIT-তে চাকরি। বাবা মায়ের একমাত্র ছেলে, আবার রান্নাও জানে। অপুকে সে পছন্দ করে। অপু বেশ কয়েকবার দেখেছে সৌরভ কেমন অবাক হয়ে অপুকে দেখে, কিন্তু তার সেসব অত ভালো লাগে না। তার মন তো পড়ে আছে শুধু একজনের কাছে। অপুর এখন একটু ঘুমের দরকার। আর কিছু ভাবতে পারছে না সে, মাথাটা কাজ করছে না। গিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ল সে। সকাল থেকে খাওয়া নেই, বেলা 12টা বাজে। হঠাৎ দরজায় নক করার শব্দে ঘুম ভাঙল তার। কি রে, খাওয়া নেই দাওয়া নেই, দরজা বন্ধ করে ঘুমোচ্ছিস? ওরা তো এসে যাবে, স্নান করে তৈরি হয়নি। কি রে, কথা কানে গেল? তোর বাপি এসে এই অবস্থা দেখলে কিন্তু আবার ঝামেলা করবে। কি রে? হ্যাঁ আমি আসছি, তুমি যাও। স্নান সেরে রেডি হয়ে অপু যখন বেরোলো ঘর থেকে, তখন বাড়িতে সকলে চলে এসেছে। বসার ঘর থেকে সকলের কথা বলার শব্দ কানে ভেসে আসছে। অপু ধীর পায়ে হেঁটে বসার ঘরে এসে দাঁড়ালো। আয় মা, আয়, বস বস। কি রে অপু, কেমন আছিস রে মা তুই? ভালো আছি কাকু। কাকিমা কোথায়? উনি এলেন না? হ্যাঁ, তোর কাকিমার হাঁটুর ব্যথাটা আবার বেড়েছে রে, তাই আজ এলেন না। তো চিন্তা কি, আশীর্বাদের দিন তো আসবেই। আশীর্বাদ? কার? কি রে নিখিল, বলিসনি ওকে কিছু? আলাদা করে বলারই বা কি আছে? আমি তো জানি আমার মেয়েকে। আমি যা বলবো ও তাতেই রাজি হবে। আর সৌরভের মতো ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার, বুঝলি? অপু, যা তো মা, তোর মায়ের হাতে হাতে একটু হেল্প করে দে। অনেক বেলাও তো হলো, এবার তো খেতে যেতে হবে, তাই না? যা যা মা, যা। এত সব রান্না অপু করলো নাকি? ওই না, আমি কিছুই করিনি, সবটাই মা একা করেছে। আমি তো ঘুমোচ্ছিলাম। কাকিমা, খাবারগুলো খুব ভালো হয়েছে। সৌরভদা, শুনেছি তুমিও নাকি ভালো রান্না করো। মানে ওই আর কি, ওই কাজ চালানোর মতো পারি আর কি। আরে সেটাই তো বলি আমি অপুর মাকে।
আজকের দিনে এরকম ছেলে পাওয়া কি আর চারটিখানি ব্যাপার? নানান গল্প হাসি ঠাট্টার মাঝে সকলের খাওয়া হলো, কিন্তু অপুর যেন গলা দিয়ে কিছুই নামছে না। খেতে বসে দেখেছিল একবার বিতান SMS করেছে, সরি, কাল অনেক রাত হয়েছে রুমে ফিরতে, আর তারপর ঘুমিয়েও পড়েছিলাম। আজ রাতে কল করছি, সরি। হ্যাঁ, এই SMS এর কোনো উত্তর দেয়নি সে। খাওয়া দাওয়া শেষ করে সকলে বসার ঘরে জমিয়ে আড্ডা দিচ্ছে, এমন সময় অপুর বাপি বলে উঠলেন, অপু, এই সৌরভকে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আয় তো, নিজেদের মধ্যে একটু কথা বলে নে। হ্যাঁ, ঠিকই বলেছিস। আমাদের সময় তো সেই সুযোগ পাইনি। বাবা মেয়ে ঠিক করেছে আর সোজা বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়েছে। নিজেদের মধ্যে কথা বলা, দেখা করে একে অপরকে জানা, সেসব তো আর হতোই না তখন। যা বলেছিস। নিখিল, তোর মনে আছে তোর বিয়ের কথা? হ্যাঁ, এখন আবার ওসব কথার কি দরকার? কেন, কি হয়েছিল কাকু? শোন অপু, তোর দাদু তো তোর মাকে পছন্দ করেছে, কিন্তু তোর বাবার তাকে একদম পছন্দ না। কিন্তু তোর দাদুর সামনে বিয়ে করবে না এই কথাটা বলার সাহস নেই তার। অগত্যা নানা কান্নাকাটির পর আমাদের বোঝানোতে বিয়েটা তিনি করলেন। তারপর আমরা তো সব বন্ধুরা ভাবলাম না জানি নিখিল কিভাবে সংসার করছে, আদৌ ঝামেলা করছে কিনা কে জানে। ও মা, বিয়ের 1 মাস পর দেখি বাবু তোর মাকে ছাড়া আর কাউকেই চেনে না। বউ পাগল শুনেছিস? ওই তোর বাপই হলো তাই, বুঝলি? কি যে বলিস না তুই, দুষ। তুমি বেশি বাড়িয়ে বলো ঠাকুরপো। যাক সেসব কথা, যা মা, তোরা দুজনে একটু নিজেদের মধ্যে কথা বলে নে। দুজন ধীরে ধীরে বসার ঘর থেকে সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেল। অপু আগে গিয়ে ছাদের দরজাটা খুলে দিল। দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা জোরালো হাওয়া এসে অপুকে আচ্ছন্ন করে দিল। অপুর মনে পড়ে গেল সেই দিনের কথা। কিরে অপু, সন্ধ্যা হওয়ার আগে ছাদ থেকে জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে আয়। হ্যাঁ মা, আসছি, 10 মিনিট। অপুদের বাড়ি আর রাঙা জেঠুদের বাড়ি একেবারে গলা ধরাধরি করে দাঁড়িয়ে আছে। মানে ওই খুব সহজেই ওই ছাদ থেকে এই ছাদ পার হওয়া যায়। আসলে রাঙা জেঠু আর অপুর বাবা হলো কাকাতুতো 2 ভাই। সম্পর্ক একে অপরের সঙ্গে খুবই ভালো, তাই এভাবে বাড়ি করা, যাতে দেখে মনে হয় একই বাড়ির অংশ। রাঙা জেঠুর একমাত্র ছেলে, তাও সে আবার বাইরে থেকে পড়াশোনা করে, তাই এত বড় বাড়ির উপরের তলাটা তারা ভাড়া দিয়েছে। আর সেই উপরের তলায় থাকে বিতান সেন, ওর মা মিসেস কমলিনী সেন আর ওর বোন চিনি। বিতানের মা এক সরকারি স্কুলের শিক্ষিকা, কষ্ট করেই 2 ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছেন। বিতান কলেজের 3rd ইয়ারের ছাত্র আর চিনি সবে মাত্র 9। গত বছর বিতানের বাবা মারা যান। বাবার ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে যেটুকু পয়সা ওরা জমিয়েছিল নিজেদের বাড়ি বানানোর জন্য, সেটুকুও শেষ হয়ে যায়। তাই অবশেষে সেই অপূর্ণ স্বপ্ন পূরণের দায়িত্ব এখন বিতানের কাঁধে। বিতান রোজ বিকেলবেলা ছাদে আসে, আর ঠিক তখনই দেখা হয়ে যায় অপুর সঙ্গে। অপু এখন 12-এ পড়ে, দেখতে ভালোই, রোগা, গায়ের রং শ্যামলা, চোখে একটা মোটা পাওয়ারের চশমা। প্রথম প্রথম বিতানকে একটু ভয়ই পেত সে, কিন্তু এখন আর পায় না, কারণ অপু দেখেছে বিতান এখনো তার মাকে ভয় পেয়ে ছাদে এসে লুকিয়ে লুকিয়ে সিগারেট খায়। বিতানের এই ভয় দেখে অপুর মন থেকে ওকে নিয়ে ভয়টা যেন কোথাও একটা হারিয়ে গেছে। তার বদলে মাথায় ঘোরে শয়তানি বুদ্ধি। এই তো সেদিন বিতানকে স্মোক করতে দেখে অপু বলল, বিতান দা, একটা সিগারেট দাও তো, খেয়ে দেখি। কি? আরে সিগারেট দাও, খাবো। শোন, বাচ্চারা সিগারেট খায় না। ও, আমি বাচ্চা, আর তুমি? কাকিমা জানে? মা মা আবার কি জানবে? এটাই যে তুমি ওই পাড়ার পাঁচু কাকুর দোকান থেকে সিগারেট এনে খাও। এতে এত জানার কি আছে? না, ভাবছিলাম কাকিমা যদি এই খবরটা না জানে তাহলে আমি গিয়ে জানিয়ে দিয়ে আসবো। আসলে কি বলো তো, তোমাকে দেখে রাখার একটা দায়িত্ব আছে তো, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, এনে এটাই লাস্ট কিন্তু, হ্যাঁ আর দেবো না। আচ্ছা ঠিক আছে, দাও। একবার টান দিয়েই কেশে একসা হয়ে গেল। তাই দেখে বিতান হো হো করে হেসে উঠল। কি বাজে, বলেছিলাম খাস না। কিভাবে খাও বলো তো এসব? ধরো তোমার সিগারেট। বেশ হয়েছে, বাচ্চা মেয়ে, পড়তে বস। মুখ ভেঙিয়ে সিঁড়ির দরজা পর্যন্ত গিয়েও আবার ফিরে এসে বলল,
আচ্ছা বিতানদা, আমি যদি কাকিমাকে বলে দিই কি হবে তাহলে? এই কেন বলবি তুই? তোকে তো দিলাম খেতে। দূর, খেতে আর পারলাম কই। দেখ অপু, বাড়াবাড়ি করবি না, চুপচাপ নিচে যা। আচ্ছা বাবা, যাচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? শর্ত আবার কি? তুমি কাল কলেজ থেকে ফিরে আমার নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে দেবে, ব্যাস। মানে? আমার না ফেসবুক নেই। আসলে মায়ের ফোন তো মা ধরতে দেয় না, বলেছে কলেজে উঠলে তারপর দেবে। এখনো 1 বছর বাকি। আমার সব বন্ধুরা ফেসবুক করে, কিন্তু আমিই পারি না। তা আমি ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে কি করব? তুই থোড়ি না পাবি। তুমি তো রোজ এই সময় ছাদে আসো, আমিও আসবো। তুমি সিগারেট খেও আর আমি তোমার ফোন থেকে ফেসবুক চালাবো। প্লিজ বিতানদা, রাজি হয়ে যাও, নইলে কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে। বিতান সেই মাফিক বানিয়েও ফেললো একটা ফেসবুক অ্যাকাউন্ট। অপু রোজ ছাদে আসতো, ঘন্টাখানেক থাকতো, ফেসবুক করতো, একটু বিতানের সঙ্গে গল্প করতো, চলে যেত। এভাবেই কাটছিল দিন। হঠাৎ কিছুদিন ধরে বিতান লক্ষ্য করছিল ফেসবুক করার জন্য অপু বড্ড উৎসুক হয়ে আছে। আগে তো ফেসবুক করতে করতে অপু বিতানের সঙ্গে আড্ডা দিত। কোনো বন্ধু স্কুলে ফোন নিয়ে এসে ধরা পড়েছে, কোন বন্ধু নতুন প্রেম করছে, সবই প্রায় বলতো, কিন্তু ইদানিং সেসব তো দূর। বিতানের দিকে ঠিক করে তাকানোরও সময় নেই তার। কি হচ্ছে কিছুই বুঝলো না বিতান। তাও সে মাথায় ঘামায়নি, হয়তো মজা পাচ্ছে মেয়ে ফেসবুক করে। তার মধ্যে একদিন হঠাৎ অপু জিজ্ঞেস করলো, আচ্ছা বিতানদা, ফেসবুক থেকে ভিডিও কল করা যায় তাই না? কেন? কাকে কল করবি তুই? কই, না না, কাউকে করবো না, এমনি জিজ্ঞাসা করলাম। বিতান বুঝতে পারছি কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই পাকিয়েছে অপু। ফোন দিয়ে চলে যাওয়ার পর বিতান আজ অপুর ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করলো। সে জানে যে প্রমিস ভাঙছে, কিন্তু তবুও এটা তাকে করতেই হবে। অপু ভুলভাল কিছু করছে কিনা সেটা দেখা দরকার। ফেসবুক ওপেন করে সোজা SMS চলে গেল। রিক নামে একটা ছেলের সঙ্গে অনেক কথা হয়। ছেলেটা গোটা বাজারের কাছে থাকে, অপুর সঙ্গে অনেক গল্প করে। অপুও তার সব কথা ওর সঙ্গে শেয়ার করে। ছেলেটা ওকে ভিডিও কলের কথা বলেছে। অপু এর কোনো উত্তর এখনো দেয়নি। বিতানের কেমন যেন রাগ হতে লাগলো। অপু অন্য কারোর সঙ্গে নিজের জীবনের সব গল্প শেয়ার করছে, আবার ভিডিও কল করার কথা ভাবছে। এটা বিতান মেনে নিতে পারছে না। পরের দিন অপু যথাসময়ে ছাদে এসে হাজির, কিন্তু বিতান এখনো আসেনি। অপু ছাদে এসে প্রায় মিনিট 10 অপেক্ষা করার পর বিতান এলো। অপুকে বলল, কি রে, কখন এসেছিস? অনেকক্ষণ। এত দেরি করলে যে? ওই একটু কাজ করছিলাম। আচ্ছা দাও তোমার ফোনটা। কি করবি? কেন? ফেসবুক। তোর অ্যাকাউন্ট আমি ডিলিট করে দিয়েছি। মানে কেন? তুই আর ফেসবুক করবি না। কিন্তু কেন? আমি বললাম তাই। আচ্ছা, আমি তাহলে কাকিমাকে বলে দেব যে তুমি লুকিয়ে লুকিয়ে সিগারেট খাও। বিতান এবার পাঁচিল টপকে সোজা অপুদের ছাদে এসে হাজির হলো। এসে দাঁড়ালো অপুর সামনে। অপু, তুই আর ফেসবুকে রিকের সাথে কথা বলবি না। তুমি তুমি আমার অ্যাকাউন্ট খুলেছিলে? বিতান চুপ করে শুধু তাকিয়ে থাকে অপুর দিকে। এটা কিন্তু কথা ছিল না। শোন, না বিতানদা, তুমি এটা করতে পারো না। পারি, 100 বার পারি, 1000 বার পারি। অপু, আমি চাই না তুই অন্য কারোর সাথে নিজের জীবনের গল্পগুলো শেয়ার করে নিস। কেন? তুমি সিগারেট খেলে দোষ নেই, আমি ফেসবুক করলে দোষ? কেন আমি ফেসবুক করব না? কেন অন্য কারোর সাথে কথা বলবো না? হ্যাঁ, তো কেনর কোনো উত্তর নেই, আমি বললাম তাই। কাল থেকে আমি আর ছাদে আসবো না, তুমি থাকো তোমার মতো। আর তো কয়েকটাই মাস, তারপর আমি আমার ফেসবুক ওপেন করে নেব। আমি চললাম। অপু চলে যেতে যাবে এমন সময় পেছন থেকে বিতান ডাকলো, অপু দাঁড়া। বলো। আমি যদি কাল থেকে আর সিগারেট না খাই তাহলে? তাহলে কি? তাহলে তুই ফেসবুক করা ছেড়ে দিবি? জানি না। বিতান অপুর আরেকটু কাছে এসে ওর হাতটা ধরলো। অপু বুঝতে পারছে না কি হচ্ছে, কিন্তু বিতান ওর হাত ধরেছে, এটা ওর ভালোই লাগছে। সন্ধে নেমে এসেছে আকাশের বুকে, হাওয়া দিচ্ছে বেশ। এরকম একটা মুহূর্তে বিতান আর অপু এভাবে, অপুর এই অনুভূতি আগে কখনো হয়নি।
ওই রিকের সঙ্গে কথা বলার সময় তো এরকম ভালো লাগা তৈরি হয়নি তার। কিন্তু বিতানের হাত ধরতে কেন এরকম হচ্ছে, এসবই মাথার মধ্যে চলছিল তার। আচমকা অপুর সম্বিত ফিরল বিতানের কথায়। অপু, আমি চাই না তুই অন্য কারোর সাথে নিজেকে ভাগ করে নে। তোর জীবনের সব গল্প, সব আনন্দ, সব কষ্ট তুই শুধু আমাকেই বলবি। মানে কি বলছো তুমি? অপু, আমি তোকে খুব ভালোবাসি। আমি জানি তুই আমার চেয়ে অনেকটাই ছোট, এসব বুঝবি না, কিন্তু আমি কাল থেকে আর সিগারেট খাবো না। তবে তুইও প্লিজ অন্য কোনো ছেলের সাথে কথা বলবি না, প্লিজ। আচ্ছা, বলবো না, কিন্তু আবার কি? এমন সময় নিচ থেকে অপুর মা ডেকে উঠলেন। কিরে, সন্ধ্যা হয়ে গেল যে, এখনো নিচে নামলি না? আসছি মা। বিতানের দিকে ফিরে বলল, আজকে আসি, কালকে আবার আসবো। কিন্তু উত্তরটা? কাল বলি, তারা কি গোটা জীবনটাই পড়ে আছে তো। মানে? হাসছি। এভাবেই শুরু। তারপর ঠিক কতগুলো বসন্ত ওরা এই ছাদে কাটিয়েছে তার হিসেব বোধহয় এই ছাদ, এই আকাশ কেউই মনে রাখেনি। ধীরে ধীরে নিজের পড়াশোনা শেষ করে বিতান নিউ ইয়র্কে একটা দারুণ চাকরি হাঁকিয়ে বসেছে। চাকরি পাওয়ার প্রথম বছরেই লোন নিয়ে একটা ফ্ল্যাট কিনেছে ওর মায়ের নামে। সে কবে থেকে দেখা স্বপ্নটা অবশেষে পূরণ করতে পেরেছে সে। বোনকে মেডিকেল কলেজে পড়াচ্ছে, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। কিন্তু দায়িত্ব আর কর্তব্যের চাপে এমনভাবেই ফেঁসে গেছে যে এদিকে নিজের ভালোবাসা যে আজ আশ্রয়হীনতায় ভুগছে সেটা অনুভব করতেই পারছে না। আর হয়তো পারবে না বিতান অপুর কাছে ফিরতে। যখন এই চাকরিটা পেয়েছিল সে, এখনো মনে আছে অপুর সেই দিনটার কথা। স্নান সেরে বেরিয়ে ঘরেই ঘোরাফেরা করছে, হঠাৎ ফোনটা বেজে উঠল। হ্যালো, আজ সন্ধ্যার পর একবার ছাদে আসবি? কেন? বল না, আসবি? আচ্ছা, আসবো। বলো, কি হয়েছে? হঠাৎ এত জরুরি তলব? চাকরিটা হয়ে গেছে। এ তো ভারী খুশির খবর, কিন্তু তুমি এরকম উদাস হয়ে আছো কেন? অপু, বলো। প্লেসমেন্টটা নিউ ইয়র্কে দিয়েছ। ওয়াও! তোকে ছেড়ে, মাকে ছেড়ে, বোনকে ছেড়ে কিভাবে যাব? যেতে তো হবেই বিতান, নইলে স্বপ্ন পূরণ করে আমাদের কাছে ফিরে আসবে কিভাবে? না গেলে যে জিতে ফেরার অনুভূতিটা পাবে না। কথা দিয়ে আমি চলে গেলে তুই আমাকে ভুলে যাবি না? লং ডিস্টেন্সের জন্য আমাদের সম্পর্কটা ভেঙে দিবি না? আমি আসবো বছরে 2 বার করে। পাক্কা? হ্যাঁ, পাক্কা। তাহলে আমি যাব? হ্যাঁ, যাও। আর তাছাড়া আমি আছি তো। এই পর্যন্ত বলে চুপ করে যায় অপু। বেশ কিছুক্ষণ নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা ভেঙে প্রথম সৌরভই কথা বলল। তাহলে বিতান আর ফিরে আসেনি? না, সেদিনকে যদি জানতাম বিতান এতটাই কাজে জড়িয়ে যাবে যে আর ফিরতেই পারবে না, তাহলে হয়তো কখনো দূরে যেতেই দিতাম না। আচ্ছা অপু, তুমি কি আমায় বিয়ে করতে চাও? দেখো, তুমি যদি না চাও তাহলে কিন্তু। আমি বিয়েটা করব। কিন্তু কেন? তুমি তো বিতানকে ভালোবাসো। আমি আমার বাপিকেও ভালোবাসি। আমার বিয়ের চিন্তায় বাপির সুগার, প্রেশার বেড়ে যাচ্ছে। এই বয়সে আমি আর বাপিকে চিন্তায় ফেলতে পারবো না। অলরেডি একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। আমি আর রিস্ক নিতে পারবো না সৌরভদা, তাই এই বিয়েটা আমাকে করতেই হবে। বাট দেখো, আমার মনে হলো তোমাকে সবটুকু জানানো দরকার, তাই বললাম। কিন্তু তোমার যদি মনে হয় যে তুমি আমাকে বিয়েটা করবে না, তাহলে তুমি না করে দিতে পারো। হয়তো বাপি অন্য কাউকে আনবে, হয়তো তাকেই আমাকে বিয়েটা করতে হবে। বুঝলাম। চলো নিচে যাওয়া যাক।
দুজনেই নিচে এলো এবং নিজেদের মতামত জানিয়ে দিল। দুই বাড়ির সম্মতিতে দশমীর শুভ দিনে পাকা কথা আর আশীর্বাদ ঠিক হলো। রাতে ঘুমোতে যাওয়ার সময় অপু দেখলো বিতান কল করেছে বেশ কয়েকবার, এসএমএসও করেছে, কিন্তু অপু তার উত্তর দেয়নি। পুজোর বাকি দিনগুলো বিভিন্ন তোড়জোড়েই কেটে গেল। এর মাঝে বিতান কল করেছে, কিন্তু অপু উত্তর দেয়নি। বিতান ভেবেছে অপু অভিমান করে বসে আছে। অপু একটা পাগলি, একটুতেই মুখ ফুলিয়ে থাকে। আবার মাথা ঠান্ডা হলে ফিরে আসবে। অপু বিতানকে ছাড়া থাকতেই পারে না। এই শান্তিতেই বিতানের দিন কাটছিল। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে অপু আর বিতান। সূর্যোদয় দেখছে দুজনের হাতে হাত রেখে। অপুর শীত করছে খুব। গায়ের চাদরটা জড়িয়ে নিয়ে বিতানের কাছে সরে এলো। বেশ লাগছে সময়টা, খুব ভালো লাগছে এভাবে বিতানের কাছে থাকতে। অপু জড়িয়ে ধরলো বিতানকে। বিতানের বুকে মুখ গুজে একটু শান্তি অনুভব করলো। দরজায় জোরে জোরে আঘাতের শব্দে ঘুম ভেঙে গেল অপুর। আশেপাশে তাকিয়ে দেখল কোথায় পাহাড়, কোথায় বিতান। সে নিজের ঘরে এতক্ষণ স্বপ্ন দেখছিল। তার মনে পড়ে গেল আজই বিজয়া দশমী, তার আর সৌরভের আশীর্বাদের দিন। মনটা খারাপ হয়ে গেল তার। দরজা খুলতে মায়ের এক গাদা কথা। কিরে, সন্ধ্যা হয়ে গেল যে, এখনো নিচে নামলি না? কটা বাজে তার খেয়াল আছে? এখনো ঘুম ভাঙলো না? যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে। অপু চুপচাপ দাঁড়িয়ে রইল, কোনো উত্তর করল না। রাগের মাথায় বিয়েতে রাজি হয়ে গিয়ে কি ভুল করলো সে? আরেকটু সময় দেওয়া দরকার ছিল বিতানকে, কিন্তু কি রে, কি ভাবছিস এত? এই যে শাড়ি আর গয়না বের করে রেখে গেলাম, স্নান সেরে তাড়াতাড়ি তৈরি হয়ে আয়, দেরি করবি না কিন্তু। ফোনটা হাতে নিয়ে খুব করে মনে হলো বিতানকে একটা কল করতে, এই সব কিছু থেকে এক ছুটে পালিয়ে চলে যেতে, কিন্তু অপুর আর কিছু করার নেই। বসার ঘর থেকে হাসি ঠাট্টার আওয়াজ ভেসে আসছে, তারই সঙ্গে মাইকের আওয়াজ ভেসে আসছে। দশমীর পুজো শেষ, এখন সবাইকে ঠাকুর বরণের জন্য যেতে বলছে। বেলা 12টার মধ্যে সৌরভরা চলে এসেছে। স্নান সেরে মায়ের দেওয়া শাড়ি গয়না পরে ঘর থেকে বেরিয়ে এলো অপু। বেগুনি শাড়ি, হালকা সোনার গয়না, কপালে একটু ছোট্ট টিপ আর চোখে কাজলে কি ভারী মানিয়েছে তাকে। সৌরভ কিছুতেই যেন তার দিক থেকে চোখ সরাতে পারছে না। পুরোহিত মশাই এসে গেছেন। চারিদিকে একটা হইচই পড়ে গেছে। বাড়িতে লোক বলতে রাঙা জেঠুরা আর সৌরভের বাবা মা আর মামা বাড়ি থেকে 2-3 জন। নিখিলবাবু আজ বেশ খুশি, বন্ধুদের সঙ্গে হাসি মজাতেই ব্যস্ত। সৌরভের মা আর অপুর মা মিলে সবার খাবারের ব্যবস্থা করতে ব্যস্ত। অপু এই সব কিছুর মাঝেও যেন বড্ড আনমনা। এমন সময় কলিং বেল বেজে উঠল। অপু, যা তো, দেখ তো কি এলো এই সময়। অপুর আনমনা ভাব দেখে সৌরভ নিজেই গেল দরজা খুলতে। দরজার ওপারে যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে চেনে সৌরভ, কোথায় যেন একটা দেখেছে। ভাবতে ভাবতেই পেছন থেকে অপুর কথা কানে এলো। বিতান, তুমি এখানে? সৌরভের মনে পড়েছে, আরে এটাই তো বিতান। আসলে সেদিন বাড়ি ফেরার পর থেকেই ফেসবুকে অনেক খুঁজেছে বিতান সেন, শেষে খুঁজে পেয়েছে। কনফার্ম হওয়ার জন্য দেখেছে প্রায় সব পোস্টেই অপুর লাইক আর কমেন্ট আছে। এতেই শিওর হওয়া গেল ইনিই বিতান, বিতান সেন। অপুর ছোটবেলার ভালোবাসা। সৌরভ জানে এসএমএস করলে উত্তর পাবে না, তাই ডাইরেক্ট মেসেঞ্জারে কল করে সবটা তাকে বলেছে। সঙ্গে এও যে অপু এই বিয়েটা করছে শুধুমাত্র তার বাবাকে ভালো রাখতে। আসলে সে শুধুই বিতানকে ভালোবাসে। এবার বিতানই ঠিক করুক সে নিজে বিয়ের পিড়িতে বসবে নাকি সৌরভকে দেখবে অপুর পাশে। আজকে কেন এলে তুমি? কেন এলে? সব কিছু শোনার পরে আমার ওখানে থাকা সম্ভব হয়নি অপু। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। স্যার ছুটি দিচ্ছিলেন না, তাই রেজিগনেশন দিয়ে চলে এসেছি। আমার এই সব কিছু তো তোরই জন্য রে, যাতে তোর নাপির মনে হয় যে আমি তোর যোগ্য, সেই জন্য আমার এই চাকরিটা দরকার ছিল। কিন্তু যখন এই চাকরিটাই আমাকে তোর থেকে দূরে সরিয়ে নিচ্ছে, তখন আমার শুধু তোকেই চাই অপু। তুই এটুকু বুঝলি না? আমার উপর রাগ করে বিয়েতে হ্যাঁ বলে দিলি। থাক, আমার জন্য আর কিছু করতে হবে না তোমাকে। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে।
আমি সৌরভকেই বিয়ে করব। এতক্ষণ দাঁড়িয়ে থেকে ওদের কথা শুনছিল সৌরভ, কিন্তু এবার মনে হলো তার কিছু বলা দরকার। আরে এসবের মাঝে আমাকে টানা কেন? কেন? তুমি আমাকে বিয়ে করতে চাও না? দেখো অপু, বিয়েটা কোনো ছেলে খেলা নয়, সারা জীবনের একটা ব্যাপার। তুমি আমার সাথে ভালো থাকবে না, এটা আমি জানি। বিতানের ওপর রাগ থেকে এই বিয়েটা করতেই চাইছো তুমি। আমি কি ভুল বলছি বলো? তোমার কি মনে হয় তুমি এই বিয়েটা করলে কাকে খুশি করতে পারবে? তোমার বাবাকে, আমাকে, না বিতানকে, নাকি নিজেকে? কাকে? অপু, সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া যতটা কঠিন, তার চেয়ে অনেক বেশি কঠিন সেই ভালোবাসাকে সারা জীবন নিজের কাছে রেখে দেওয়া। সবাই পায় না এই সুযোগটা। সৌরভ, এসব তুমি কি বলছো? আজ তোমার আর অপুর আশীর্বাদ। দেখুন কাকু, আপনাকে বুঝতে হবে, এই বিয়েটা হলে কিন্তু আমিও সুখী হব না আর অপুও সুখী হবে না। কিন্তু বিতান, ও কি ভালো রাখতে পারবে আমার মেয়েকে? যে নিজের চাকরি থেকে সময় বার করতে পারে না, সে আমার মেয়ের খেয়াল রাখবে কিভাবে? এতক্ষণ কিচ্ছু বলেনি বিতান, কিন্তু এবার আর কিছু না বলে থাকতে পারলো না। কাকু, আমি অপুকে ভীষণ ভালোবাসি। শুধুমাত্র ওর জন্য আমি সব কিছু ছেড়ে কলকাতায় চলে এসেছি, আর কখনো ওকে রেখে দূরে কোথাও যাব না। প্লিজ কাকু, অপুকে আমার থেকে আলাদা করে দেবেন না। আপনার মত না পেলে অপু আমাকে কখনো বিয়ে করবে না। ও আপনার জন্য সব কিছু করতে পারে, আপনাকে প্রচণ্ড ভালোবাসে ও। প্লিজ কাকু, না করবেন না। বাবা রাজি হয়েছে, অপুর ভালো লাগছিল, কিন্তু এত তাড়াতাড়ি বিতানকে সেটা বুঝতে দেওয়া যাবে না। অপু সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। বিধান তার পেছনে পেছনে। ছাদে উঠতেই বিধান পুরনো দিনগুলোর কথা ভাবতে ভাবতে নিজের মনেই হাসতে লাগলো। অপু এখন গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে ওর প্রিয় গোলাপ ফুল গাছটার কাছে। এই নীরবতা ভেঙে বিতান প্রথম বলল, অপু, আই এম সরি, ক্ষমা করে দে। দেখ, কাকুও তো রাজি, তুই প্লিজ আমার থেকে আর নিজেকে দূরে সরিয়ে রাখিস না। অপু এখনো চুপচাপ। বিতান আরেকটু অপুর কাছে সরে এসে ওর হাতটা নিজের হাতে নিয়ে বলল, এই দিনটার অপেক্ষা তো আমরা কবে থেকে করছি বল? তুই কি খুশি নোস? তুই কি আমাকে বিয়ে করতে চাস না? তুই কি সৌরভকে? কি যাতা বলছো তুমি? আমি তো শুধু তোমাকেই ভালোবাসি, কিন্তু তুমি আমাকে খুব কষ্ট দিয়েছো, খুব কষ্ট দিয়েছো বিতান। বলতে বলতে অপু কেঁদে ফেলল। কষ্ট হচ্ছে তার। বিতানকে হারিয়ে ফেলার ভয়টা খুব বেশি পেয়েছে মেয়েটা, এটুকু বুঝতে পারে বিতান। অপু আর কিছু বলতে যাচ্ছিল, তার আগেই অপুকে নিজের কাছে টেনে নিয়ে ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়েছিল সে। দেখি। বিতান জানে অপুর এই অভিমানের অবসান কিভাবে হবে। অপুকে নিজের বুকের কাছে জড়িয়ে ধরে বিতান বলেছিল, আমি আর কখনো তোকে ছেড়ে যাব না, কোনো দিনও না। এই আমি তোকে নিজের মধ্যে জড়িয়ে নিলাম।